এই মেয়াদের ভিতরে অর্থায়ন মানে এবার ৩ টে সেল আছে। মনে করো একটু বেশি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, একটু বেশি মানে একটু বেশি। বুঝতে পেরেছো? একটু বেশি। তাহলে কি দাঁড়াচ্ছে? এই দ্বারা বা হবে ৩ টে ছেলে। ইস কয়টা? ১ টা ২ টো ৩ টে। ৩ টে ছেলে সবার ২ টো করে ছেলে। দেখো এই ২ টো ছেলে, এই ২ টো ছেলে কিন্তু এর আবার ৩ টে ছেলে। সমস্যা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়া। এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের আজকে পড়াশোনার বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র ১ম অধ্যায়। ঠিক আছে? ১ম অধ্যায় এটি অর্থায়ন সূচনা সম্পর্কে। আসলে ভাই দেখো এই অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ? যারা বিশেষ করে ম্যাথ, অঙ্ক থেকে বাঁচতে চাও, যারা মনে করো যে আমি ম্যাথে একটু দুর্বল আছি, আমি কি ম্যাথ বাদে অন্য প্রশ্নের উত্তর করব, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসের মাধ্যমে আমরা কি ১ম অধ্যায়কে সম্পূর্ণ A to Z মানে কি বেসিক থেকে অ্যাডভান্স আমরা শেষ করব ধীরে, ধীরে আস্তে, আস্তে। এবং তোমাদের কাজ হবে কয়টা দেখো? তোমাদের কাজ হবে ২ টা। ১ম কাজটা কি হবে বলো তো? ১ম কাজ হবে মনোযোগ সহকারে ক্লাসটা করা এবং দ্বিতীয় কাজটা কি হবে? ক্লাসের নোট করা এবং কি কমেন্টে ফিডব্যাকটা বলা। আর কি সর্বশেষ কাজটা হচ্ছে কি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা। যেকোনো বিষয়ে তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখবে। তাহলে দেখবে যে কি তোমাদের সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। আসো আমরা আর বেশি কথা না বলে পড়াশোনায় আসি। অর্থায়নের সূচনা। আসলে ১ম এ অর্থায়নের সূচনা সম্পর্কে জানতে হলে আমাদের অনেক বিষয়ে ১ম ধারণা রাখতে হবে। ১ম ধারণা কি রাখতে হবে? যে অর্থায়নের ধরন। অর্থায়নের ধরনটা কি? যে অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ। তাহলে কি বললাম? আবার দেখো খেয়াল করো। অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ। ঠিক আছে? বললেন যে অনেকে বলতো যে, "ভাই কি বলছেন? কিছু তো বুঝছি না। সব মাথায় ভরতে চাই।" আচ্ছা, অর্থায়ন সম্পর্কে তো জানার আগে তোমার অর্থ সম্পর্কে কিছু জ্ঞান রাখতে হবে। কি জ্ঞান? ১ম কি জ্ঞান রাখতে হবে? যে অর্থকে ব্যবসায়িক জীবনশক্তি বলা হয়। ভাই অর্থ কাকে বলে? অর্থকে অর্থ কাকে বলে কি? অর্থ হচ্ছে ব্যবসায়িক জীবনশক্তি। ব্যবসায়িক জীবনশক্তিকে কি বলা হয়? অর্থ বলা হয়। এটা তোমার কি এমসিকিউ হবে। এটা মনোযোগ সহকারে দেখে নাও। এটা এমসিকিউ কোয়েশ্চেন হবে। যে ব্যবসার জীবনশক্তি কি? অর্থ। আমরা আশা করি তোমরা সকলেই পারবে। এবার আসো আমরা একটু গল্পের মাধ্যমে অর্থায়ন কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি। মনে করো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে আমার এখন ৳১০,০০,০০০ টাকার প্রয়োজন। কয় লক্ষ টাকার প্রয়োজন? ৳১০,০০,০০০ টাকার প্রয়োজন। তোমাদের যদি আরো বেশি প্রয়োজন হয় তো সেটা তোমরা ব্যবস্থা করতে পারো। এই ৳১০,০০,০০০ মনে করো আমি ১ম ৳৫,০০,০০০ ব্যক্তিগত ঋণ থেকে নিলাম। ব্যক্তিগত তহবিল থেকে সংগ্রহ করলাম। তারপরে তোমার ৳২,০০,০০০ মনে করো আমি আমার আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করলাম। আর তারপরে ৳৩,০০,০০০ আমি ধরো ব্যাংক থেকে ঋণ নিলাম। এবং এই যে বিভিন্ন প্রকার খাত থেকে আমি অর্থটা সংগ্রহ করলাম। বিভিন্ন প্রকার খাত বলতে কি দেখো আমি ব্যক্তিগত সংগ্রহ, তারপরে তোমার আত্মীয়স্বজনের কাছে ঋণ নিলাম এবং ব্যাংক ঋণ দিলাম। এবং এই বিভিন্ন প্রকার খাতে অর্থ সংগ্রহ করে বিভিন্ন প্রকার খাতে অর্থ বিনিয়োগ করাকে অর্থায়ন বোঝায়। বিভিন্ন প্রকার খাত বলতে ধরো তোমার ইউনিলিভার কোম্পানি। ইউনিলিভার কোম্পানির অনেকগুলো খাত আছে যেমন ধরো তোমার তারা শ্যাম্পু তৈরি করে, তারা সাবান তৈরি করে, তারা আরো তোমার হুইল পাউডার তৈরি করে। ধরো আমি এই শ্যাম্পু তৈরি করার খাতে ৳৫,০০,০০০ বিনিয়োগ করলাম। ওকে? সাবান তৈরি করার খাতে আমরা কি ৳২,০০,০০০ বিনিয়োগ করলাম। আর তোমার যে হুইল পাউডার তৈরি করার খাতে আমরা ৳৩,০০,০০০ বিনিয়োগ করলাম। ঠিক আছে? তাহলে আমাদের সামারি করি একটু। সামারিটা কি দাঁড়াচ্ছে? যে অর্থায়ন মূলত বিভিন্ন প্রকার খাত থেকে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন প্রকার খাতে অর্থ বিনিয়োগ করাকে অর্থায়ন বোঝায়। আসো আমরা একটু বইয়ের ভাষায় অর্থায়ন কাকে বলে সেটা দেখার চেষ্টা করি। বইয়ের ভাষায় কি বলে? বিভিন্ন খাত থেকে তহবিল সংগ্রহ করা এবং তা বিভিন্ন লাভজনক খাত। ভাইয়া খেয়াল রাখবা, এখানে বিভিন্ন লাভজনক খাত বলা হয়েছে। বিভিন্ন লাভজনক খাত। কি খাত? লাভজনক খাত। লাভজনক খাত। বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করাকে অর্থায়ন বলে। কি বলে? বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ। তোমার যদি তুমি যদি অর্থায়ন বিভিন্ন প্রকার খাত থেকে সংগ্রহ করেছো, যদি তুমি মনে করলে যে আমি বিনিয়োগ করব। যদি বিনিয়োগটা লাভজনক না হয়, তাহলে তো তোমার ব্যবসা টিকে থাকবে না। ঠিক আছে? এজন্য তোমার লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে, নট লস। লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে এবং সেই বিনিয়োগ করার সিদ্ধান্ত তোমায় গ্রহণ করতে হবে। তুমি যদি বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ না করতে পারো, তাহলে তুমি ব্যবসা করতে পারবা না। তাহলে অর্থায়ন বলতে আমরা কি বুঝি? সর্বশেষ আমি যদি আমরা এতটুকু সামারি করি যে অর্থায়ন বলতে কি বোঝায়? বইয়ের ভাষায় যে বিভিন্ন খাত থেকে তহবিল সংগ্রহ করা এবং তা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করাকে অর্থায়ন বলা হয়। ভাই কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার থাকলে কমেন্টে জানাবা। এবার আসো ভাইরা আমরা অর্থায়নের ক্রমবিকার বিকাশ সম্পর্কে আলোচনা করব। আজকের যে আমরা অর্থায়নটা খেয়াল করি, অর্থায়নটা কিন্তু কি এমনিতেই এত সহজ হয়ে যায় না। এর পিছনে তো অনেক মেহনত আছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ আছে। তোমার অর্থের সূচনা কোথা থেকে হয় সেটা আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে অর্থের সূচনা
কোথা থেকে এবং কিভাবে হয়েছে। প্রাচীনকালে যখন মানুষ মনে করো যে দ্রব্য বিনিময়ের মাধ্যমে আদান প্রদান কিংবা লেনদেন করে থাকতো, তখন দেখা যেত কি তোমার হচ্ছে তখনকার অনেক সমস্যার সৃষ্টি হতো, ঠিক আছে? যেমন ধরো যে আমার একটা ছাগল প্রয়োজন, অন্যজনের একটা কি গরু প্রয়োজন, তো আমার কাছ থেকে সে বিনিময় করতো। এখন সেখানে দেখা যায় যে তার গরুটা কি অনেক বড়, আমার ছাগলটা অনেক ছোট, তো এরকম বিভিন্ন ছোট বড়োর একটা কম্বিনেশন এবং আরো অনেক সমস্যার কারণে কি তখন অর্থের প্রচলন শুরু হয়। আর যখন অর্থের প্রচলন শুরু হয় তখন কি তোমার অর্থায়নটা কি একটা স্বতন্ত্র রূপ হিসেবে ধারণ করে। কখন স্বতন্ত্র রূপ হিসেবে ধারণ করে দেখো, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন স্বতন্ত্র হিসেবে স্বীকৃতি লাভ করে কখন না স্বীকৃতি লাভ করে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবা এমসিকিউর জন্য, ঠিক আছে? কখন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন স্বতন্ত্র বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এবার আসো, এর এবার অর্থায়ন যখন শুরু হয় তখন মনে করো তোমার বিভিন্ন বিভিন্ন সাল সাল থেকে এটা ক্রমবর্ধমান হয়ে আজ পর্যন্ত আসে। অর্থায়নের প্রাথমিক স্তর বলা হয় 1890 থেকে 1950 সাল পর্যন্ত একে প্রাথমিক স্তর বলে, এবং মাধ্যমিক স্তর কোনটাকে বলে 1950 থেকে 60কে মাধ্যমিক স্তর বলে, এবং 1960 সাল থেকে আজকে চলমান পর্যন্ত একে আধুনিক স্তর বলে। আচ্ছা, আমরা একটু আলোচনা করি অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে। দেখো, 1920-এর পূর্ববর্তী মানে আগের দশকে কি হয়েছিল, যে 1890 থেকে 1900 সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কি একত্রীকরণ শুরু হয়। তারা 1890 থেকে 1900 সালে এই 10টা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কিছু এক হয়ে তোমার শুরু করে সিদ্ধান্ত নেয়। এবার যখন কোম্পানিগুলো এক হয়, তো তার পরবর্তীতে কি হয়, দেখো 1920-এর পরবর্তী দশকে কি হয়, দেখুন 1920-21 সময়ে পণ্যের মূল্য অনেকটা পড়ে যায় মানে কি পণ্যের মূল্য হ্রাস পায়, মানে তোমার পণ্যের মূল্য কমে যায়। এর একটা কারণ কি, তখন মনে করো যে বৃহৎ আকারে শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লব কত সালে হয় বা ঊনবিংশ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, ঠিক আছে? তখন অনেক শিল্প বিপ্লব শুরু হয়, অনেক অনেক পণ্য উৎপাদন করা হয়। বা পণ্য উৎপাদন করা হলে কি জানো, যদি তোমার একটা পণ্য তুমি অনেক উৎপাদন করো তাহলে কি সে পণ্যের দামটা হ্রাস পায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার কি তোমার পণ্যের একটা ধরন, পণ্যের একটা নেচার, ঠিক আছে? যে কি যদি তুমি একটা পণ্য অনেক উৎপাদন করো, সে পণ্যের কি দামটা মূল্যটা ধীরে ধীরে কমে যায়, ঠিক আছে? আর যদি কোনো পণ্য তুমি কম উৎপাদন করো, সে পণ্যের কি দামটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো তখন দেখা যাচ্ছে যে তোমার 20-21 সময়ে পণ্যের মূল্য পড়ে যাওয়ার কারণে একটা অনেক শিল্প প্রতিষ্ঠান, নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং অনেক পণ্য তোমার উৎপাদন হয়, এই জন্য পণ্যের মূল্যটা পড়ে যায়। তখন যখন পণ্যের মূল্য ড্রপ হয়ে যায় কিংবা পড়ে যায়, তখন তোমার কোম্পানিগুলো কি সিদ্ধান্ত নেয়, কোম্পানিগুলো সিদ্ধান্ত নেয় যে তাদের আর্থিক কাঠামো এবং কি তারল্য ব্যবস্থাপনার দিকে তারা গুরুত্ব প্রদান করবে। তরল সম্পদ বলতে পারে কি, যেমন নগদ টাকা, তোমার তারা দিনাদার থেকে প্রাপ্ত টাকা, এগুলো তরল সম্পদ। যে সহজে যেখান থেকে আমার টাকা কি আমরা আনতে পারবো, সেগুলো তরল সম্পদ বোঝায়। যখন পণ্যের মূল্য পড়ে যায় তখন কোম্পানি কি পারে, আর্থিক কাঠামো এবং কি তরল ব্যবস্থাপনা দিয়ে গুরুত্ব প্রদান শুরু করে। এবার আসলে আমরা অর্থায়ন 1930-এর দশক নিয়ে আলোচনা করবো। আসলে দেখো, 1930-এর দশকে কি হয়, 1930-এর দশকে গ্রেট ডিপ্রেশন শুরু হয়। গ্রেট ডিপ্রেশন শুরু হয় কত সালে, 1929 সালে। দেখো, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি বলতো, যে প্রশ্ন এমন আসতে পারে যে গ্রেট ডিপ্রেশন কত সালে শুরু হয়, সালটা কি, 1929 সাল। খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 1929 সাল। গ্রেট ডিপ্রেশন কত সালে শুরু হয়, 1929 সাল। এরা প্রশ্ন দিয়ে এমন বলে যে গ্রেট ডিপ্রেশন কত দশকে শুরু হয়, সেটা হবে কি 1930-এর দশক। কনসেপ্ট ক্লিয়ার? যদি প্রশ্ন আসে গ্রেট ডিপ্রেশন কত দশকে শুরু হয়, তখন দিবা 1930-এর দশক। আর যদি বলে কত সালে শুরু হয়, তখন লিখবা কি 1929 সালে। যে গ্রেট ডিপ্রেশন শুরু কি একটা আর্থিক মন্দা, ধরো চারিদিকে সবাই দেউলিয়া হয়ে যাচ্ছে। এই গ্রেট ডিপ্রেশন কিভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, দেখো এই যখন 1930-এর দশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কি বিভিন্ন কোম্পানি দেখা দেয় কি তোমার শেয়ারের শেয়ারের ধস নামে, মানে কি তাদের শেয়ারের যে একটা পণ্য মনে করে দাম, ধরো মনে করে যে একটা শেয়ারের দাম 100 টাকা ছিল, 100 টাকা ছিল, হঠাৎ করে মনে করে যে সেই শেয়ারের দাম 60 টাকা হয়ে যায়। বুঝছো? এই যে শেয়ারের যে একটা ধস নামে, এই ধস নামার করে কি অনেক মানুষের অনেক কোম্পানি কি লস হয়ে যায়। লস হওয়ার পরে কি ও কোম্পানি লস হয়ে গেলে তোমার তো মনে করো কোম্পানি তো এমপ্লয় তো রাখবে না, বুঝলি? যেহেতু আমি লস চলছি, এত কোম্পানি বেতন দেওয়ালে বেতন তো আমি পাবো না, তাই না? একটা কোম্পানি কর্মচারীর বেতন দেয় কোথা থেকে, তারা প্রফিট করে, পণ্য বিক্রয় করে, সেই প্রফিট থেকে কি তারা বেতন দেয়, আদার বিভিন্ন বোনাস ভাতা দিয়ে থাকে। এখন যদি সে কোম্পানি লস করে, তাহলে তো সে তোমার কোম্পানি তো মনে করে যে রাখবে না, কোনো এমপ্লয় রাখবে না, কিংবা তাদেরকে কোনো ভাতা দিতে পারবে না। এই জন্য অনেকেই কি বেকারত্ব কি সবাইকে ঘিরে বসে অনেক মানুষ তখন আত্মহত্যাও করে। ঠিক আছে? তো যখন এরকম শেয়ারে ধস বিষয়টা বলছো যে 100 টাকার শেয়ার 60 টাকা যখন পড়ে যায়, তখন কি তোমার গ্রেট ডিপ্রেশন শুরু হয়। তখন এই যে তোমার শেয়ার বাজারে ধসটা হলো, হঠাৎ করে ধস হলো, এত মানুষের ক্ষতি হলো, এত টাকা ক্ষতি হলো, এই শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন পাস করা হয়, তাকে বলে শেয়ার নিয়ন্ত্রণের জন্য এসইসি কি ভাইয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1933 সালে পাস করা হয়।
এটা কেন পাস করা হয়? তো শেয়ার নিয়ন্ত্রণের জন্য, যে হঠাৎ করে যে একটা শেয়ারের এত দরপতন, এত দরপতন যাতে না হয় কিংবা এই গ্রেট ডিপ্রেশনের মতো যে ভয়ঙ্কর অবস্থা না আসে, এজন্য ১৯৩৩ সালে শেয়ার অ্যাক্ট, এসইসি শেয়ার অ্যাক্ট। একটা প্রশ্ন আসতে পারে যে এসইসি এসইসি অ্যাক্ট কত সালে পাস হয়? এসইসি অ্যাক্ট ১৯৩৩ সালে। যেমন প্রশ্ন আসবে এসইসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কত দশকে পাস করা হয়? সে তখন কি লিখবা? ১৯৩০ এর দশক। এগুলো বা খুবই সূক্ষ্ম বিষয়। তোমাদের অনেক বইয়ে দেখো অনেক দশক লেখা, অনেক দশক দেওয়া আছে। আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কি ধরে তোমার বেসিক থেকে অ্যাডভান্স তোমাদের শিখাচ্ছে। তো খেয়াল করো, সে যে খেয়াল করো যে শেয়ার নিয়ন্ত্রণের জন্য কত সালে শেয়ার অ্যাক্ট পাস করা হয়? তো আইসিসি অ্যাক্ট ১৯৩৩ সালে পাস করে, এবং যদি প্রশ্ন কত দশকে পাস করা হয়, সেটা ১৯৩০ এর দশক। এবার আসবে ১৯৬০ এর দশক। এই দেখো ১৯৬০ এর দশক, ১৯৬০ আমি বলেছি যে আধুনিক অর্থায়ন, আধুনিক যাত্রা শুরু করে কত সালে? ১৯৬০ এর দশকে। ১৯৬০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কি অর্থায়ন আধুনিক যাত্রা শুরু করে। এখন দেখো ১৯৬০ এর দশকে কি হয়? ১৯৬০ এর দশকে শুরু হয় যে মূল্যায়ন মডেল বা ভ্যালুয়েশন মডেল উন্নয়ন করা হয়। যে অর্থায়ন তোমার যেভাবে মূল্যায়ন করা হতো, তাকে উন্নয়ন করা হয় কত দশকে? ১৯৬০ এর দশকে। বা ভ্যালুয়েশন মডেল বা উন্নয়ন মডেলের ইংলিশ টার্ম নাকি ভ্যালুয়েশন মডেল। প্রশ্ন আসতে পারে যে ভ্যালুয়েশন মডেল কত দশকে উন্নয়ন করা হয়? ১৯৬০ এর দশক। এবার আসো আধুনিক অর্থের, দেখো অর্থের আধুনিক যাত্রা শুরু করে। এটা খুবই ইম্পর্টেন্ট যে অর্থের আধুনিক যাত্রা, অর্থে কি আধুনিক যাত্রা শুরু করে কত দশকে? ১৯৬০ এর দশকে। মডার্ন ইকোনমিক্স থিওরি কত দশকে আসে ভাইয়া? ১৯৬০ এর দশকে আসে। এবার দেখো, এই দেখো মডার্ন প্রফিট থিওরি, ঠিক আছে? মডার্ন প্রফিট থিওরি ১৯৫২ সালে এটা আবিষ্কার করা হয়। মডার্ন প্রফিট থিওরি, ঠিক আছে? এটা কে আবিষ্কার করেছে তোমরা কমেন্টে জানাবা। এই মডার্ন প্রফিট থিওরি কে আবিষ্কার করেছে ভাইয়া? তোমরা সবাই এটা কমেন্টে অবশ্যই লিখে জানাবা। এই মডার্ন প্রফিট থিওরি কত সালে আবিষ্কার হয়? ১৯৫২ সালে। কত দশকে আবিষ্কার হয়? ১৯৬০ এর দশকে। কনসেপ্ট ক্লিয়ার? মডার্ন প্রফিট থিওরি ১৯৫২ সালে আবিষ্কার করা হয়। কত দশকে আবিষ্কার করা হয়? ১৯৬০ এর দশকে। এগুলো খুবই খেয়াল রাখবা। এবার আসো ১৯৯০ এর দশক। ১৯৯০ এর দশকে আমাদের অর্থনীতি মনে করো আধুনিকায়ন হয়ে গেছে। ১৯৯০ দশকে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? ১৯৯৫ সালে এটা আত্মপ্রকাশ হয় যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ কি? যারা মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা ও যদি বাধা বিপত্তি আসে, এগুলো দূর করে থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO আত্মপ্রকাশ ঘটে কত সালে ভাইয়া? ১৯৯৫ সালে। WTO আত্মপ্রকাশ ঘটে কত সালে? ১৯৯৫ সালে। এবং কত দশকে? ১৯৯০ দশকে। তাহলে খেয়াল করো যে আমরা তাহলে কি আমাদের সামারি করি, কিসের গ্রান্ডে WTO আত্মপ্রকাশ ঘটে ১৯৯৫ সালে। কত দশকে? ১৯৯০ দশকে। প্রশ্ন এমন আসতে পারে যে এমসিকিউর জন্য প্রশ্ন তোমাদের এমন আসতে পারে যে, যে ভ্যালুয়েশন মডেল কত দশকে চালু হয়? ভ্যালুয়েশন মডেল কত দশকে চালু হয়? ১৯৬০ দশকে। বুঝছো? এবার মডার্ন প্রফিট থিওরি কত সালে আবিষ্কার করা হয়? ১৯৫২ সালে আবিষ্কার করা হয়। কত দশকে? ১৯৬০ দশকে। ক্লিয়ার লাগবে? দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয় কত সালে? ১৯২৯ সালে। কত দশকে? ১৯৩০ এর দশকে। ঠিক আছে? এগুলো তোমরা খুবই খেয়াল, এগুলো খুবই সূক্ষ্ম বিষয়। এখান থেকে তোমরা এমসিকিউ হুবহু কমন পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? এবার আসো ভাই আমরা অর্থায়নের কার্যকরী সম্পর্কে একটু আলোচনা করি। অর্থায়নের কার্যকরী সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে পড়াশোনাটা সহজ করবা। ঠিক আছে? কখনোই কঠিন করার চেষ্টা করবা না। যত সহজে তুমি একটা কনসেপ্ট আত্মস্থ করতে পারো, সেটা তোমার জন্যই সুবিধা, নট আমার জন্য। যত বিষয়টাকে সহজ করবা তত তোমার ভালো হবে। যদি যত বিষয়টাকে জটিল করবা তখন তত কঠিন হবে। আসো আমরা অর্থায়নের কার্যাবলী কয়টা? ভাই ৪টা। অর্থায়নের কার্যাবলী কয়টা? ৪টা। প্রথমটা কি? তহবিল সংগ্রহ। প্রথম কি? তহবিল সংগ্রহ। আমার সঙ্গে বল, প্রথমটা কি? তহবিল সংগ্রহ। দ্বিতীয়টা কি? মূলধন বাজেটিক সিদ্ধান্ত। তৃতীয়টা কি? চলতি সম্পদ ব্যবস্থাপনা। ৪ নম্বরটা কি? তহবিল বন্টন। তাহলে কি? তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিক সিদ্ধান্ত, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং কি? তহবিল বন্টন। তহবিল সংগ্রহ করতে আমরা কি বুঝি? আমি তোমাদের ক্লাসের শুরু থেকেই বলেছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠান ১০ লক্ষ টাকার প্রয়োজন। ১০ লক্ষ টাকা প্রয়োজন। আমি এই বিভিন্ন খাত থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করতে পারেন। তোমার দেখাচ্ছে না যে আমার আমি তোমার কি ব্যক্তিগত ব্যক্তিগত জমাকৃত অর্থ থেকে আমি ৫ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা কি তোমার স্বজনের কাছ থেকে ঋণ এবং ব্যাংক ঋণ, আর বাদ বাকি ৩ লক্ষ টাকা কি ব্যাংক ঋণের মাধ্যমে, ব্যাংক ঋণের মাধ্যমে কি আমরা তহবিল সংগ্রহ করেছি। দেখো তহবিল সংগ্রহটা হচ্ছে কি তোমার অর্থায়নের প্রথম এবং প্রধান কাজ। তহবিল সংগ্রহটা কি অর্থায়নের প্রথম এবং প্রধান কাজ। তো আরেকটা যে মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন তহবিল সংগ্রহে কি বিভিন্ন উৎস থেকে, যে উৎস থেকে তহবিল সংগ্রহ করে আমার লাভ হবে, সেই উৎস থেকে কি আমরা তহবিল সংগ্রহ করব। অনেকগুলো উৎস থেকে ধরো যে উৎস থেকে তহবিল সংগ্রহ করবো আমার লাভ হবে, অনেক উৎস থেকে আছে, যেমন ধরো উচ্চ সুদের জন্য ঋণ লাভ, তো তোমার লস হবে। সেখান থেকে কি আমরা তহবিল সংগ্রহ করবো না। দেখবো যে এমন ব্যাংক কিংবা এমন এনজিও যারা নিম্ন সুদের ঋণ দিয়ে থাকে, সেগুলো কি আমরা তহবিল সংগ্রহ করবো। এই জন্য তহবিল সংগ্রহ করার যখন করবো তখন আমার একটা বিষয় লক্ষ্য রাখবো, কি বিষয় লক্ষ্য রাখবো, যে যেই প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ যেখান থেকে করলে লাভ হবে, সেই খাত থেকে আমরা তহবিল সংগ্রহ করবো। এবার ভাই আসো
মূলধন বাজেটের সিদ্ধান্ত। মূলধন বাজেটের সিদ্ধান্ত কি? আমরা তহবিল সংগ্রহ করেছি, ঠিক আছে? আমরা তহবিল সংগ্রহ করেছি। এবার এটাকে কি করতে হবে? আমাদের সংগ্রহ করতে হবে না, আমাদের ব্যবসা করতে গেলে এই টাকাটা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে। আমি তোমাদের আবার শুরুতে বলেছি যে আমরা বিভিন্ন বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করবো, যে বিভিন্ন খাত থেকে তহবিল সংগ্রহ করে বিভিন্ন লাভজনক খাতে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত গ্রহণ করাটা হচ্ছে এটা মূলধন বাজেট সিদ্ধান্ত। দেখো এখানে বলা হচ্ছে মূলধন বাজেটের সিদ্ধান্ত হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি কি প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কি বোঝায়? দেখো দীর্ঘমেয়াদী বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করা, কিংবা বিভিন্ন তোমার যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয় করা, প্রতিষ্ঠানের জন্য তোমাকে বিভিন্ন জমি ক্রয় করা, প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন মেশিন কেনা, বা কোম্পানির সুবিধার ক্ষেত্রে কিংবা তোমার বিভিন্ন বিল্ডিং করা, ঠিক আছে? এগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে কি হয়? আমার মুনাফা সর্বোচ্চ হয়, ঠিক আছে? তো আমরা মূলধন বাজেট সিদ্ধান্ত বলতে কি বুঝলাম? যে মূলধন বাজেটই হলো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। বুঝছো? জড়িত তাহলে কোন কোন প্রক্রিয়া? যেমন ধরো প্রতিষ্ঠানের জন্য আমার কি, প্রতিষ্ঠানের জন্য আমার জমি ক্রয় করা, আসবাবপত্র ক্রয় করা, বিভিন্ন মেশিন যন্ত্রপাতি ক্রয় করা। এবার আসো চলতি সম্পদ ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের তোমার দীর্ঘমেয়াদী সম্পদ থাকার পাশাপাশি কি বিভিন্ন চলতি সম্পদ থাকে। সেই চলতি সম্পদগুলো কি? নগদ অর্থ, প্রাপ্য হিসাব। দেখো এখানে নগদ অর্থ, কোনো প্রাপ্য হিসাব। এটা কি আমার ব্যবস্থা করা। কেন তোমার মনে করো তরল সম্পদ কিংবা চলতি সম্পদ যদি তোমার না থাকে, তুমি কি ব্যবসা প্রতিষ্ঠানে যদি হঠাৎ কোনো সমস্যা দেখা দেয়, তো সমস্যা সমাধানের জন্য আমার চলতি সম্পদের প্রয়োজন। যদি তোমার সেটা না থাকে, তুমি সেই সমস্যা সমাধান করতে পারবে না। এজন্য আমাদের কি চলতি সম্পদকে এটাও হাতে রাখা জরুরি। এবার আসো আমরা সর্বশেষ তহবিলটা বন্টন। আমরা ব্যবসার শুরু থেকে কি করেছি? আমরা তহবিল সংগ্রহ করেছি না? তহবিল সংগ্রহ করেছি কিভাবে করতে পারি? আমরা বিভিন্ন শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারি, ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে তহবিল কি সংগ্রহ করতে পারি। এবং সংগ্রহ করে কি করতে পারি? আমরা ব্যবসা করার পরে এবং যাদেরকে আমরা শেয়ার বিক্রয় করেছি, তারা আমাদের কাছে শেয়ার কিনেছে, তারা কেন কিনবে আমাদের কাছ থেকে? শেয়ার কেনা তো বিভিন্ন লাভের আসে, তাই না? যে আমি এই কোম্পানির শেয়ার কিনেছি, আমি লাভের আসে তো শেয়ার কিনবো, তাই না? ধরো একটা প্রাণ কোম্পানি একটা গ্রাহক শেয়ার কিনেছে, কি কারণে শেয়ার কিনেছে? লাভের আশায় কিনেছে। এবং ধরো প্রাণ কোম্পানি তার অর্জিত টাকাতে সেই যে অর্থতে শেয়ার কিনেছে, সেই টাকা দিয়ে প্রাণ কোম্পানি ব্যবসা করলো। ব্যবসা করার পরে প্রাণ কোম্পানি লাভ করে লাভের একটা অংশ সেই গ্রাহককে বুঝিয়ে দেবে। সেটা হচ্ছে কি তোমার তহবিল বন্টন, ঠিক আছে? যে তহবিল সংগ্রহ করেছে এবং বিভিন্ন ব্যবসা করার পর লাভের একটা অংশ বুঝিয়ে দেওয়াকে কি বলবে? তহবিল বন্টন বলে। দেখো তহবিল বন্টন বলতে কি বোঝায়? তহবিল বন্টন বলতে অর্জিত, ঠিক আছে? এখানে অর্জিত মুনাফা হতে, বললাম না, অর্জিত ব্যবসা করে মুনাফা লাভ করবে, সে অর্জিত মুনাফা হতে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। দেখো খুব ইম্পর্টেন্ট, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং কি সরকারের কর এবং ঋণদাতার সুদ বিভিন্ন খাতে অর্থ প্রদান করাকে বোঝায়। বা এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার? যে তহবিল বন্টন বলতে কি বোঝায়? তহবিল বন্টন বলতে বোঝায় যে আমার একটা কোম্পানি, আমি আমি একটা ধরো কোম্পানির মালিক, আমি তোমার বিভিন্ন শেয়ার বিক্রয়ের মধ্যে তহবিলটা বন্টন করেছি। বন্টন করার পরে আমি ব্যবসা করেছি এবং ব্যবসা থেকে আমার লাভ হয়েছে। এই লাভটা কি? আমার কাছ থেকে শেয়ার কিনেছে তাকে আমার শেয়ার লভ্যাংশ প্রদান করবো। যাদের কাছ থেকে আমি ঋণ নিয়েছি তাদের সুদ দেবো। এবং আমরা দেশে থাকি, দেশের সরকারের কি করের মাধ্যমে বিভিন্ন খাতে অর্থ প্রদান করে কি তহবিল বন্টন বোঝা থেকে। তাই এই হচ্ছে আমাদের অর্থায়নের কার্যাবলী। দেখো প্রথমে কি? তহবিল সংগ্রহ, মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিল বন্টন। তো কনসেপ্ট ক্লিয়ার হলে তোমার কমেন্ট করে বলবা যে হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থেকে কমেন্টে করবা। আমি চাই তোমাদের কনসেপ্টে যদি ক্লিয়ার হবো। এবার আসো অর্থায়নের নীতি। সবার নীতি থাকে, ঠিক আছে? মানুষের নীতি বলো তো কি? সত্য কথা বলা, সৎ পথে চলা এবং হাসতে হাসতে মারা যাওয়া, জান্নাত পাওয়া, ঠিক আছে? এটা মানুষের নীতি। এই নীতি বাইরে যাবে, সে মনে করে যে চরম অপমানিত হবে, দুনিয়ার জীবনে হবে, আখিরাতের জীবনে হবে। অতএব তুমি একটা নীতি ধারণ করে চলার চেষ্টা করবা। এইরূপ অর্থায়ন একটা কি স্বতন্ত্র বিষয়। তোমাদের ক্লাসের শুরু থেকে আমি বলেছি যে অর্থায়ন একটা স্বতন্ত্র বিষয়, মনোযোগ রাখতে হবে, ঠিক আছে? ক্লাসে মনোযোগ রাখতে হবে ভাইয়া। যে অর্থায়নীতি, এখান থেকে তোমার এমসিকিউ সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হাইলি রেকমেন্ডেড, এখানে সৃজনশীল আর এমসিকিউ দুটো আসতে পারে। অর্থাৎ মনোযোগ দাও, কারণ অর্থায়নটা আলাদা আলাদা একটা বস্তু, ঠিক আছে? অর্থায়ন আলাদা একটা বিষয় হিসেবে, স্বতন্ত্র বিষয় হিসেবে কি প্রতিষ্ঠিত হয়েছে। দেখো নীতি বিষয়টা আমরা খেয়াল করি। ঝুঁকি ও আয় সমান নীতি আমরা পড়েছি না? যে ঝুঁকি যত লাভ তত, ঝুঁকি যত কম লাভ তত কম। তো সেরূপভাবে হ্যাঁ, যদি আমরা অর্থায়নের ভাষায় বলি যে যে পজিশনের ঝুঁকি যত, ওই পজিশনে কি আয় অনেক বেশি। আর যে পজিশনে কি ঝুঁকি নাই, তত সে পজিশনে আয় নাই। অতএব এই ঝুঁকির সঙ্গে আয়ের সম্পর্ক কি ভাই? ধনাত্মক। ঝুঁকির সঙ্গে এই ঝুঁকি আর আয়, এই দুটো সম্পর্ক কি বলতে পারি আমরা? প্লাস সম্পর্ক। বুঝতে পেরেছো? কি সম্পর্ক? বা প্লাস সম্পর্ক, ধনাত্মক। মানে যদি এই যে এও বাড়ে, ঝুঁকি বাড়ে, তো আয়টাও আমার বাড়বে। যদি ঝুঁকিটা কমে, আমার আয়টাও কমবে, ঠিক আছে? এবার আসো
তারল্য ও লাভখন্দ অর্জন নীতি। তারল্য লাভখন্দ অর্জন অর্জন বলতে কি বোঝায়? দেখো তরল 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 জিনিসটা কি, তারল্য জিনিসটা কি, আমাদের এটা কনসেপ্ট ক্লিয়ার করি আগে। তরল হচ্ছে যে তোমার যেই সম্পদকে আমরা দ্রুত নগদ টাকায় কনভার্ট করতে পারো তাকে তরল সম্পদ বলে, ঠিক আছে? এখন ধরো তরল সম্পদ কমপ্লিট। এবার এখন ধরো আমি আজকে ব্যবসা করেছি, ব্যবসা করার ফলে আমার 5,000 টাকা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 5,000 টাকা। ধরো 50,000 টাকা 5 লাখ টাকা লাভ হয়েছে, ধরো আমি 5,000 টাকা ধরলাম। তো আমার কত টাকা লাভ হয়েছে? এই 5,000 টাকা লাভ হয়েছে। আমি যদি চিন্তা করি 5,000 টাকা বিনিয়োগ করবো, তাহলে কিন্তু হলেন আমি ধরো মনে করি 5,000 টাকা বিনিয়োগ করে আমি তো লস হতে পারে, লস হবে আমার ব্যবসা দেউলিয়া হয়ে যাবে। এখানে আমার ব্যালেন্স করা উচিত, চিন্তা করা উচিত যে আমি কত টাকা বিনিয়োগ করবো এবং কত টাকা তরল সম্পদ হিসেবে রেখে দেবো। যদি আমি এখান থেকে 3,000 টাকা বিনিয়োগ করি, যদি আমি 8,000 টাকা কি আমার তরল সম্পদ হিসেবে আছে, যদি আমার লস হয় তো সম্পদ আমার 2,000 টাকা আছে, তো কভার করা যাবে। দেখছো, এটা একটা ব্যালেন্স, এটা হচ্ছে তোমার তরল। এবার খেয়াল করো যে প্রতিষ্ঠানের তরল সম্পদ যত বেশি সেই প্রতিষ্ঠানের লাভ তত কম। বা কি বললাম? তরল সম্পদ যত বেশি লাভের হার ততই কম। লাভ বুঝছো? তরল সম্পদ যত কম লাভের হার ততই বেশি। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারল্য আর লাভ। কি বললাম? তারল্য তারল্য ও লাভ, এটা কি বিপরীতমুখী সম্পর্ক, মানে সাপেক্ষে। তরল ও লাভ এদের মধ্যে সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক। বিপরীত মানে কি? একটা বাড়ে একটা কমে, আর একটা কমে আর একটা বাড়ে। মনে করো এই যে আমার কাছে 10 লক্ষ টাকা আছে, ঠিক আছে, তরল সম্পদ এটা। আমি 2 লক্ষ টাকা নিজের কাছে রাখলাম। কত রাখলাম ভাই? 10 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা নিজের কাছে রাখলাম, আর বাদ বাকি 8 লক্ষ টাকা কি বিনিয়োগ করলাম, মানে কি ঝুঁকি নিলাম। তো এই 8 লক্ষ টাকার যে লাভ আসবে আমার, ঠিক আছে, যদি লস হয় তো দেখা হিসেবে 2 লক্ষ টাকা তো আর যদি লাভ আসে, এই 8 লক্ষ টাকার ভিতরে আসবে। বুঝতে পেরেছো ভাইয়া? আমি যত টাকা বিনিয়োগ করবো, লাভ কি ওই টাকার ভিতরে আসবে, ওই টাকার বাইরে আসবে না। তো অনুরূপভাবে যদি আমি 5 লক্ষ টাকা নিজের কাছে রাখি আর 5 লক্ষ টাকা বিনিয়োগ করি, তাহলে কি লাভ কেন 8 লক্ষ টাকার মতো আসবে? আসবে না। কেন হয় বলো তো? আমি তরল সম্পদ বেশি রাখছি কাছে। বুঝতে পেরেছো বিষয়টা? তরল সম্পদ যদি কাছে বেশি রাখি আমার লাভটা কম আসবে, আর যদি আমি তরল সম্পদ কাছে কম রাখি লাভটা বেশি আসবে। তো এই বিষয়ে তোমাদের সমন্বয় করতে হবে। এবার সবাই পোর্টফোলিও বিষয়টা। পোর্টফোলিও কি? যে বিভিন্ন খাতে টাকা রাখা, ঠিক আছে? ধরো ভাই তোমার 3টে গার্লফ্রেন্ড আছে, বুঝছো? 3টে পারে গার্লফ্রেন্ড, 3টে গার্লফ্রেন্ড। এখন এই 3টে গার্লফ্রেন্ড কিন্তু তুমি একটা ফোনে হ্যান্ডেল করো, তোমার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। ধরো 3টে গার্লফ্রেন্ড একই সময় ফোন দিচ্ছে, ফোন দিলে কি হবে? তুমি ধরতে পারবে না ফোন। তুমি 3টা ফোনে 3টা সিম রাখো এবং 3টা সিমের নামে 3টে গার্লফ্রেন্ডকে দাও, তাহলে কি হবে? 3টাই মানুষজন ফোন দিয়ে তুমি ধরে কথা বলতে পারছো। তো পোর্টফোলিও বিষয়টা এমনই। পোর্টফোলিও ধরো এই যে রহিম রহিম 30টা ডিম তোমার বাসায় নিয়ে যাচ্ছে সাইকেলে করে, একটা পলিথিনই করে, একটা দেয়, একটা ব্যাগ করে দিন 30টা ডিম, ঠিক আছে? একটা ব্যাগ 30টা ডিম, যদি বাই চান্স যদি ব্যাগটা পড়ে যায় তাহলে কি 30টা ডিম নষ্ট হয়ে যাবে। যদি ও এই রহিমে 5টা ব্যাগে ডিম 30টা নিয়ে যেত তাহলে কি হতো? যদি একটা ব্যাগ দূর পড়ে গেছে আর 4টে ব্যাগ কি হাতে আছে, তাহলে কি ক্ষতির পরিমাণটা কম হয়েছে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। যদি আমি একটু বইয়ের ভাষায় বলি, তো তোমার নগদ অর্থকে কিংবা তরল অর্থকে এমনভাবে বিনিয়োগ করা, বিভিন্ন খাতে বিনিয়োগ করা, ঠিক আছে, যে এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করা কি বলবে? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে। মানে তোমার একটা প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকাকে একটা খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভটা ভিন্ন হওয়া, ঠিক আছে? ভিন্ন খাতে বিনিয়োগ করে ভিন্ন খাতে লাভ হওয়ার যে প্রবণতা, ওইটা হচ্ছে কি পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। তোমাদের শুরু থেকে আমি বলেছি যে বিভিন্ন অর্থায়ন কি, অর্থায়ন তোমার বিভিন্ন খাতে থেকে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন খাতে কি অর্থ বিনিয়োগ করা, এইটা হচ্ছে পোর্টফোলিও। বুঝতে পেরেছি বিষয়টা আমার? যে আমরা একটা জায়গায় থাকবো না, আমরা বিভিন্ন জায়গাতে কি অর্থটা বিনিয়োগ করে থাকবো। তো ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার? ভাইয়া আসো। অর্থায়ন আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করেছি তার সামারি। অর্থায়ন একটা অনেক বড় বিষয়, ঠিক আছে? অর্থায়ন কি বিষয়? অনেক বড় বিষয়। মনে করো অর্থায়ন হচ্ছে যে বাপ। অর্থায়ন কি? বাপ। বাপের 3টা ছেলে, কি মালিকানার ভিত্তিতে, উৎসের ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে। তাহলে অর্থায়ন কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করতে পারি আমরা। মালিকানার ভিত্তিতে, উৎসের ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে অর্থায়ন কয় প্রকার? 2 প্রকার। কি? সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন। মালিকানার ভিত্তিতে অর্থায়ন কয় প্রকার? সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়ন আবার 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় ভাই বলুন? 3 ভাগে। ব্যক্তিগত, ব্যবসায়িক, অব্যবসায়িক। বেসরকারি অর্থায়ন কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ব্যক্তিগত, সরকারি, ব্যক্তিগত, ব্যবসায়িক আর অব্যবসায়িক। সরকারি অর্থায়ন তো সরকার কর্তৃক যে টাকা দেয় সেটা। এবার হচ্ছে উৎসের ভিত্তিতে।
অর্থায়নের উৎস কয়টি ভাই? দুটোই। কয়টা উৎস খেয়াল রাখবা, অর্থায়নের উৎস প্রায় দুটি। একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহিক্য। একটা অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহিক্য। অভ্যন্তরীণ বিষয়গুলো কি? তোমার মালিকের যে ব্যক্তিগত যে বিষয়গুলো থাকে, যেমন ধরো তোমার মনে করো ব্যক্তিগত ঋণ, আত্মীয়স্বজন থেকে নেওয়া, ঠিক আছে? এগুলো অভ্যন্তরীণ। বাহিক্য কোন বিষয়গুলো? বাহিক্য প্রাতিষ্ঠানিক বিষয় থেকে তোমার অর্থায়ন ও অর্থ সংগ্রহ করতে পারে। আর অপ্রাতিষ্ঠানিক কি প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে? অপ্রাতিষ্ঠানিক তাহলে কি হলো? উচ্চ বিত্ত অর্থনীতি কয় প্রকার? ২ প্রকার। অভ্যন্তরীণ আর ২ প্রকার। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর আরেকটা হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক। এবার হচ্ছে মেয়াদে ভিত্তিতে অর্থায়ন কয় প্রকার? মেয়াদে ভিত্তিতে অর্থায়ন ৩ প্রকার। কি? স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে? যে অর্থায়নের মেয়াদ কি তোমার 0 থেকে 0 থেকে ১ বছর। যে অর্থায়নের মেয়াদ 0 থেকে ১ বছর তাকে কি বলে ভাইয়া? স্বল্পমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে? যে অর্থায়নের মেয়াদ ১ থেকে ৫ বছরের মধ্যে হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। আর দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে? ৫ থেকে অধিক ১০ বছর তাকে বলে কি? দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো অর্থায়ন বিষয়টা কি বুঝতে পেরেছো? এই তার অর্থায়ন মনে করো যে আমার বাপের ৩ টে ছেলে আছে। ছেলের আবার ২ করে ছেলে আছে। ঠিক আছে? দেখো প্রত্যেকটা ছেলে এই দেখো বুঝছো? এই মেয়াদের ভিতরে অর্থায়ন মানে এবার ৩ টে ছেলে আছে। মনে করো একটু বেশি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, একটু বেশি মানে একটু বেশি। বুঝতে পেরেছো? একটু বেশি। তাহলে কি ধরা যায়? এই দাঁড়ার বাপের ৩ টে ছেলে। কি কয়টা? ১ টা ২ টো ৩ টে। ৩ টে ছেলে সবার ২ করে ছেলে। দেখো এর ২ টো ছেলে, এর ২ টো ছেলে কিন্তু এর আবার ৩ টে ছেলে। সমস্যা। তো দেখো এই ২ টো ছেলের আবার ২ টো ছেলে বুঝছো? এই যে এই মালিকানাতে ২ টো ছেলে। একটা ছেলে কোনো ছেলে মানে এ বিয়ে করেনি। কিন্তু এ বিয়ে করে ফেলেছে বুঝছো? এ বিয়ে করে এবার ৩ টে ছেলে তৈরি করে ফেলেছে। তার মানে এও বিয়ে করেনি, এ বিয়ে করেছে ২ টো ছেলে। কিন্তু এর ৩ টে ছেলে একটাও বিয়ে করেনি। বুঝছো? তার মানে কি এরা সব বেকার। বুঝোনি? মনে করো যে এর ৩ টে ছেলে কিন্তু এরা একটা বিয়ে করে, তাহলে এর অবস্থা খারাপ। তো আমরা এই অর্থায়ন বিষয়টা বুঝলাম। পরিষ্কার করে কনসেপ্ট ক্লিয়ার করলাম। যেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না, সেখানে তোমরা আমাকে বলবা। আমি শুধু ভাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার দাও। আর ৩ হিসেবে একটা কথা যে তোমাদের যদি এই ফিনান্স ও ব্যাংকিং এ তোমাদের অনেক ভয় থাকতে পারে, ভয় কাজ করতে পারে যে না আমি হয়তো ম্যাথ পারি না, আমি কি করব? আমি তো থিওরিটিক্যাল বিষয়গুলো পারবো না। তবে ভয়ের কোনো কারণ নেই। স্বপ্ন তোমার, বাস্তবায়নের দায়িত্ব কি একমাত্র আমার। আমি তোমার সাথে আছি। তো শুধু আমার দেওয়া গাইডলাইনগুলো ফলো করবে। এবং তোমার কাজ কয়টা? বড় কাজ কয়টা? ২ টা। কি? একটা হচ্ছে তোমার মনোযোগ সহকারে ক্লাস করা, দ্বিতীয়ত ক্লাসে নোট করা এবং কমেন্ট করা যে আমার কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমি শুধু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার চাই। আর একটা হচ্ছে যে তোমার সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা রাখো। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা তোমাদের প্রথম ক, খ কি কেমন সৃজনশীল আসতে পারে? জ্ঞানগুলো যেমন বলেছে যে অর্থায়ন কাকে বলে, এমন একটা জ্ঞানগুলো সৃজনশীল আসতে পারে। খ নম্বরে বলতে তো অর্থায়ন বলতে কি বোঝায়? তো তোমরা এই যে এই বিষয়টা তুলে ধরতে পারো। অর্থায়ন আমরা বলতে ৩ প্রকার অর্থায়ন, মালিকানা ভিত্তিতে, উচ্চের ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে অর্থায়ন। এটা লিখতে পারো। একটা উদ্দীপক দিবে, ওইখান থেকে তোমার একটা বিভিন্ন গল্প থাকবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা করব অর্থের সমামূল্য। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে? অনেক অঙ্ক আছে। অনেকে মনে করতে পারে যে না আমি তো অঙ্কে ভয় পেয়ে কি করবো? বা ভয়ের কোনো কারণ নেই। কারণ কি? তোমাদের সঙ্গে আমি আছি। ভয়কে আমরা জয় করব। ঠিক আছে? অতএব আজকের ক্লাস এখানে এই পর্যন্তই। তোমরা আমাদের সকলে ক্লাস করো। আসসালামু আলাইকুম।